প্রায় 5 দশকেরও বেশি সময় পর প্রকাশ্যে মেজর ডালিম ৭১-এর রণাঙ্গনে থেকে মুক্তিযুদ্ধ করলেও ৭৫ কিংবা তার পরবর্তী সময়ের ভূমিকা নিয়ে আছে নানা প্রশ্ন। দীর্ঘ কয়েক যুগ পর প্রকাশ্যে এসে তার স্ত্রী নিম্মিকে অপহরণকারী সেই ব্যক্তির শেষ পরিণতি কি হয়েছিল তাও জানালেন নিজেই। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট দেখুন। এত চোরের চোর চোর থেকে যে পয়দা হয়েছে আমি জানি না, পাকিস্তানের সব নিয়ে গেছে, কিন্তু এই চোর চুপ ফিরে গেছে আমার কাছে। মেজর ডালিম বলছি, একদেশ আদালতে খন্দকার মুশতাক আহমেদের বরিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। শেখ মুজিবুর রহমানকে হত্যার পেছনে যে কটি কারণ রয়েছে তার মধ্যে বীর উত্তম অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের স্ত্রীকে অপহরণের ঘটনাও একটি পুঞ্জীভূত ক্ষোভ বলেও মনে করেন অনেকে। ১৯৭৪ সালে গাজী গোলাম মোস্তফা মেজর শরীফুল হক ডালিম ও তার স্ত্রীকে ঢাকা লেডিস ক্লাব থেকে অপহরণ করেছিলেন। মেজর ডালিমের আত্মীয় তাহমিনার সঙ্গে বিয়ে হচ্ছিল কর্নেল রেজার, সেখানেই এই ঘটনা ঘটে বলেও মনে করা হয়। তর্কের বিষয়ে অন্তত দুটি সংস্করণ চালু আছে উইকিপিডিয়ায়। একটিতে বলা হয়েছে মোস্তফার ভাই ডালিমের স্ত্রী নিম্মির প্রতি অশালীন মন্তব্য করায় বাগ বিতণ্ডার সূত্রপাত হয়। এতে মোস্তফার দুই ছেলেও জড়িয়ে পড়েন। আর আরেকটি সংস্করণে শোনা যায় সরাসরি মেজর ডালিমের মুখে। ঘটনাটা হচ্ছে, আমার এক খালাতো বোন, তার নাম তাহমিনা, তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্মি কর্নেল রেজার থেকে, যে আমাদেরকে নিয়ে আসছে। নির্মাণ কাজও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম কথা বলেছেন। তিনি শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত। লাইভে 50 বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন বিদেশে নির্বাসিত আলোচিত সাবেক এই সামরিক কর্মকর্তা। এই লাইভে মেজর ডালিমের স্ত্রীকে অপহরণের ঘটনা নিয়েও কথা বলেছেন তিনি। এক প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন, এটা একটি মজার ঘটনা। আমি আমার বইতে বিষয়টি উল্লেখ করেছি। আমার এক খালাতো বোন পারভিনার বিয়ের আয়োজন আমি এবং নিম্মি কর্নেল আতাউল্লাহ করেছিলাম। বিয়ে ও অনুষ্ঠান লেডিস ক্লাবে হয়। দুই পক্ষ আমাদের পরিচিত, সব আয়োজন আমাদের উপরেই ছিল। এই আয়োজনের মধ্যে 2 থেকে 3 হাজার লোককে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিয়ের আসর চলছিল। তখন আমার একমাত্র শালা বাপ্পি, যিনি ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তেন, সেই অনুষ্ঠানেও উপস্থিত ছিল। আমি ও নিম্মি দুই পক্ষের হোস্ট হিসাবে দায়িত্ব পালন করছিলাম। বিয়ে হবে, অনুষ্ঠান হবে লেডিস ক্লাব, তো দুপক্ষেই আমাদের পরিচিত, অর্থাৎ আমরা হলাম রায় মিডিয়া। তিনি বলেন, বাপ্পি ছেলেদের বসার জায়গায় বসেছিল। তখন কিছু ছেলে তার চুল ধরে টানছিলেন। প্রথমবার বাপ্পি কিছু বলেনি, কিন্তু পরের বার টানার পর সে পিছনে তাকিয়ে দেখে একজন ছেলে। তারপর সে বলছিল, তুমি চুল টানছো কেন? তখন ওই ছেলে বলছিল, হ্যাঁ, আমরা দেখছিলাম তোমার চুল এত সুন্দর, এটি চুল পর নাকি আসল? বাপ্পি বলেছিল, বেয়াদব ছেলে, তুমি আর এখানে বসবে না। এরপর ছেলেগুলো চলে যায়। ওরা বেরিয়েছিল, আমরা কিছু জানি না, মানে আমি এত ব্যস্ত। তারপর সেই বিয়ের অনুষ্ঠানে চরম উত্তেজনা দেখা দেয়। কিছুক্ষণ পর রেড ক্রসের 2টি মাইক্রোবাস ও একটি গাড়ি এসে থামে এবং সাদা পোশাকধারী লোকেরা নামতে থাকে। গাজী গোলাম মোস্তফা, যিনি তখন আওয়ামী লীগ নেতা এবং রেড ক্রসের চেয়ারম্যান ছিলেন, গাড়ি থেকে বেরিয়ে চিৎকার করতে শুরু করেন, মেজর ডালিম কোথায়, কোথায় মেজর ডালিম? এরপর তার সাথে 8 থেকে 10 জন সশস্ত্র ব্যক্তি উপস্থিত হলো। সাদা পোশাক পরা লোক নামলো, আর পোক্ত গাড়ি থেকে নামলো গাজী গোলাম মোস্তফা স্বয়ং। তার স্ত্রী কিন্তু বুঝতে মেয়ে মহলে, উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়? আমি দেখলাম আমার চারদিকে ওই ঠাকাইলো প্রায় 4-5 জন মানুষ, আর 4-5 জন খালে আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে ব্যাপারে। আপনি ব্যাপার কি? গাড়িতে একটা বিয়ে বাড়ি, একটা মেয়ের বিয়ে হচ্ছে, আর আপনি আমাকে বলছেন কাপড় টাপড় ধরে টানা 4 জন মিলে আমাকে উঠালো। খবর চলে গেল ভিতর অন্য মহলে। নিম্নি আর আমার শাশুড়ি, আমার খালার শাশুড়ি, মানে কন্যার মা, উনি বেরিয়ে আসলেন। ওনারা আসলেন, কি ব্যাপার? দেখে যেরকম আমাকে ঠেলাঠেলি করে উঠানো হচ্ছে মাইক্রোবাসে। আমি মাইক্রোবাসে উঠলাম। তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না, আপনি আমাকে সঙ্গে নিন।
এরপর সারা শহরে সেনাবাহিনীর চেকপোস্ট বসানো হয়, প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হয় ডালিমকে উদ্ধারের জন্য। শেষ পর্যন্ত সেনাবাহিনীকে ডাকিয়ে তার সামনে শেখ মুজিবুর রহমান তাদের মধ্যে একটি সমঝোতা মধ্যস্থতা করেন এবং মোস্তফাকে নিম্মির কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন। আমরা ঢুকতেই নিম্মিকে জড়ে ধরলেন মুজিবুর রহমান, না তুই কাঁদিস না, তুই কাঁদিস না, আমি এটার বিচার করবো। এই হারামজাদা গাজী, তুই করছিস কি? এটা কি করলি তুই? যা ওর পা ধরে মাপচা, আমার বউয়ের পা ধরে মাপচা। গাজী একটু অগ্রসর হওয়ার পর আমার বউ বলল, নিজের চপ্পল খুলে বলল, খবরদার, তুমি আমার ক্ষমা পাওয়ার যোগ্য নয়, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তুমি পিছিয়ে যাও। উইকিপিডিয়ার তথ্য বলছে, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ গাজী গোলাম মোস্তফা পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। একই সাথে মোস্তফা ঢাকা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রেডক্রস বাংলাদেশের চেয়ারম্যান এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সিটি ইউনিটের সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করছিলেন। 1974 সালের দুর্ভিক্ষের সময় রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসাবে গোলাম মোস্তফার বিরুদ্ধে বেশ অভিযোগ উঠেছিল। তিনি বৈদেশিক সাহায্যের মাধ্যমে পাঠানো লাখ লাখ কম্বল ও শিশু খাদ্যের টিন আত্মসাৎ করেছিলেন। এমনকি দুর্ভিক্ষের সময় শেখ মুজিবের জন্য পাঠানো কম্বলও আত্মসাৎ করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। আমার বউ বলছিল, মিমি বলছিল যে চাচা, যাদের রক্তের উপরে আপনি আজ দেশের প্রধানমন্ত্রী, তাদেরই আজকে রক্ত ঝরায় তার স্বাধীন দেশে গাজীর মতো একটা কম্বল চলে আসে। উইকিপিডিয়া থেকে আরো জানা যায়, মোস্তফার দুই ছেলে ছিলেন শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু। 75-এর আগস্টে শেখ মুজিবের প্রশাসনের পতনের পর মোস্তফা বিপুল অর্থসহ স্থল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় পথচারীদের হাতে ধরা পড়েছিলেন। তখন তাকে জেলে পাঠানো হয়। জেনারেল জিয়াউর রহমানের শাসনামলে মোস্তফা কারাগারে বন্দী ছিলেন। সামরিক আইন আদালত তাকে 10 বছরের কারাদণ্ড করেছিল এবং 1980 সালের 28 মার্চ তাকে মুক্তি দেওয়া হয়েছিল। পরে গাজী গোলাম মোস্তফা আজমিরে মুইন আল দিন চিশতির মাজার পরিদর্শনের পরিকল্পনা করেছিলেন এবং তার পরিবার নিয়ে ভারত গিয়েছিলেন এবং কিছুদিন দিল্লিতেও ছিলেন। 1981 সালের 19 জানুয়ারি গাড়িতে করে আজমির যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হলে মোস্তফা এবং তার পুরো পরিবার মারা যায়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।